৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চষবে না, বসে থাকবে না। একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। গোলা ভরা ধান থাকলে পাতানকে যেমন অস্বীকার করা হয় না, ঝোলা ভরা রাজাকার থাকলেই দুই একজন মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হয় না। মাননীয় স্পিকার, শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, তেলা পোকারও পাখা আছে হোক সে বধির, মরিবার আগে করিতে চায় কিচির মিচির। মাননীয় স্পিকার, যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চষবে না, বসে থাকবে না। এই সংসদের বিরোধী দলের সংসদের ভিতরে এবং বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, যে চক্রান্তের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কোনোভাবেই একটি সুষ্ঠু বাংলাদেশে মেনে নেওয়া যায় না। একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই এই জন্যই যে তিনি ফ্যাসিস্টের সৃষ্ট নির্বাচিত প্রেসিডেন্ট হয়েও তিনি ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা করেছেন জুলাই আন্দোলনের সকলের সাথে। আমরা যারা জুলাইকে সমর্থন করি তিনিও সমর্থন করেছেন। এখানে লক্ষণীয় বিষয় হলো তিনি কিন্তু সেই ফ্যাসিস্টের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাতে হয়। আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেত্রী যে নারীদের শিক্ষার জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল, সেই বেগম খালেদা জিয়ার কাজকে তিনি স্বীকৃতি দিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই প্রেসিডেন্টকে। তিনি আমাদের মহানায়ক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের অবদানকে, স্বাধীনতার ঘোষণাকে এবং মুক্তিযুদ্ধের অবদানকে স্বীকৃতি দিয়ে এখানে বক্তব্য দিয়েছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মহামান্য রাষ্ট্রপতির এই সকল সেক্টরকে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের সকল সেক্টরের উন্নয়নের জন্য, সেজন্য ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ একটি শান্তি ও উন্নয়নের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য এই বর্তমান সদ্যজাত সরকার কাজ করে যাচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এই সংসদের বিরোধী দলের সংসদের ভিতরে এবং বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, যে চক্রান্তের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কোনোভাবেই একটি সুষ্ঠু বাংলাদেশে মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারে নাই। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। প্রিয় মাননীয় স্পিকার, ৭১ সালের জন্ম হয় বাংলাদেশকে তারা মেনে নিতে পারে নাই বলে আজকে সদ্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে। মাননীয় স্পিকার, আপনি শুনেছেন চট্টগ্রামে গতকাল সিটি কলেজে ছাত্রদলের উপরে হামলা করেছে কারা? শিবির। কি অপরাধ ছিল? ছাত্রদল শুধু বলেছে গুপ্ত, ছাত্রদল লিখেছে গুপ্ত, সেই জন্যই তারা একটা গুপ্ত শব্দকে উল্লেখ করে তারা ছাত্রদলের উপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত করেছে। মাননীয় স্পিকার, আমি পাহাড়ের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। পাহাড়ের জনগণ, পাহাড়ি বাঙালি সবাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করেছে। সেই পাহাড়ের গণমানুষের জন্য, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পাহাড় কৃষি নির্ভরশীল অঞ্চল, সেখানে কৃষকদের প্রাণের দাবি, কৃষককে টেকসই এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ওখানকার মানুষকে কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি। পার্বত্য অঞ্চলের মানুষের চিকিৎসা কষ্ট থেকে অসহায় লাগে, টারশিয়ারি
লেভেলের বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, বন রক্ষার জন্য, বন একটা সম্পদ আমাদের দেশের এবং জাতির। বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার বনকে উজাড় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সেই বনকে রক্ষার জন্য মাননীয় স্পিকার একটি বন গবেষণা অত্যন্ত জরুরি, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। মাননীয় স্পিকার, পাহাড়ের মানুষ অত্যন্ত অবহেলিত, তাদের জন্য টেকসই উন্নয়ন দরকার, গ্রামীণ উন্নয়ন দরকার। অতএব এই বিষয়ে সরকার নজর দিবে, এটা আমার দাবি। আজকে আমাদের বিরোধী দলের ভাইয়েরা খেপে উঠেছে এই সংসদে, গণতান্ত্রিক ভাবে কথা বলার অধিকার তারা দিতে চায় না। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজকে কণ্ঠ চিপে ধরতে চায়, ফ্যাসিস্টের গলা চিপে ধরতে চায়। তার প্রকাশ এখানে চট্টগ্রামের ছাত্রদল একটা শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবে সংশ্লিষ্টতা নেই। গুপ্ত মাননীয় সদস্য, আপনার এক মিনিটে কনক্লুড করেন। শান্তি, 1 মিনিট কনক্লুড। স্থিতিশীলতা তারা চায় না। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারা রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতীয়মান হচ্ছে। প্রিয় ভাইরা, বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চষবে না, বসে থাকবে না, তারা প্রতিবাদ করবে। আমাদের ভোটাররা তাকিয়ে তাকিয়ে থাকবে না। অতএব আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব, সরকারকে সাহায্য করুন। ফ্যাসিস্টের মতো, বিভিন্ন দলের মতো বাংলাদেশকে অস্থিতিশীল করা ঠিক হবে না। আপনারা আসুন আমাদের সাথে বাংলাদেশকে ফ্যাসিস্টের সময় থেকে ভিন্ন সময়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। কোনোভাবেই যেন অতীতের ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। রাজনৈতিক বিভিন্ন দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তাদের কথাবার্তাতে সবটাই পছন্দ হবে এমন কোনো ব্যক্তি নয়, কিন্তু অনুগ্রহ করে শুনুন, আমার কথাটি শুনুন। এখন আপনাদের একজন বক্তাকে আমি দিচ্ছি, উনি যা যা বলেছে প্রয়োজন হলে তারা আপনারা জবাব দিতে পারবেন। বক্তব্যের মাধ্যমে জবাব দেন। একজন বক্তাকে বক্তব্যের সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল বারী সর্দার। আচ্ছা, মাননীয় বিরোধী দলের নেতা বলেন, কিন্তু এই বক্তব্যের মাধ্যমেই জবাব দিবেন, এটাই আমরা আশা করি। কাউকে ডিস্টার্ব করবেন না, বলুন। না মাননীয় স্পিকার। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই, এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপান্ড করা হোক। 2 নম্বর, একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না তার মানে কি? তিনি কি উস্কাই দিচ্ছেন জনগণকে বিশৃঙ্খলার দিকে? এগুলা সংসদীয় আচরণ না মাননীয় স্পিকার। আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো অসংসদীয় কোনো ভাষা থাকে সেটা আমরা এক্সপাঞ্জ করব যদি থাকে। আর দ্বিতীয়ত, যেসব বক্তব্য, এটা তো বাংলাদেশের রাজনীতির ভাষা, আমরা চুপ করে থাকবো না, এইগুলা তো শত বছর ধরে বাঙালিরা বলে এসেছে। এগুলা আপনারা বক্তৃতা যখন দেবেন আপনারা এর জবাব দিবেন, কিন্তু বক্তব্য রাখার সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না। গোলা ভরা ধান থাকলে পাতানকে যেমন অস্বীকার করা হয় না, ঝোলা ভরা রাজাকার থাকলেই 2-1 মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হয় না মাননীয় স্পিকার। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির, তেলা পোকারও পাখা আছে হোক সে বধির, মরিবার আগে করিতে চায় কিচির মিচির। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় তথ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী মহোদয়দেরকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে অনেক অসঙ্গতি আছে মাননীয় স্পিকার। বর্তমান যে জেনারেশনটা চলছে, আমাদের ফ্যাক্ট এবং ন্যারেটিভের কানেক্টিভিটি দরকার মাননীয় স্পিকার। উদ্দেশ্যমূলকভাবে অসঙ্গতি আছে মাননীয় স্পিকার। দেখুন বিষয়টা কি রকম, আমরা ইশতেহার বাস্তবায়ন করব আর বাজারে ন্যারেটিভ আছে যে এর জন্যই কি আমরা যুদ্ধ করেছি, আন্দোলন করেছি। মাননীয় স্পিকার,
এই মহান সংসদে মাথার উপর বিসমিল্লাহ দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, এখানে এতগুলো দাড়ি টুপির মধ্যে আমাদের এখানে আলাদা করে বারবার ধন্যবাদ আসার কথা ছিল। এটা অনেক বড় একটা ঘটনা মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাসে। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে যদি যোগ সাজস না করা যায় অনেক সমস্যা। মাননীয় স্পিকার, এই জেনারেশনকে বোঝানো হচ্ছে ভুল। মাননীয় স্পিকার দেখুন, মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা অক্ষরে অক্ষরে পালনের জন্য দাঁড়িয়ে আছি, অথচ এই অবৈধ আরোপিত আদেশ নিয়ে সারাক্ষণ কথা হচ্ছে মাননীয় স্পিকার বাজারে বাজারে। সেই তারা ভরা রাতে আমরা অনেক চেষ্টা করেও পারিনি বোঝাতে। এই জুলাই সনদের কথা অনেক বিতর্ক হয়েছে মাননীয় স্পিকার। ওনারা বলে গেছেন শুধু এই অবৈধ আরোপিত আদেশের কথা। সেদিন রাতে আসলেই তারা ছিল মাননীয় স্পিকার। পরের দিন ওয়াকআউটের পরে দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, রাষ্ট্র কি কথা, রাষ্ট্র কি সিজদা দেয়? তাহলে রাষ্ট্রভাষা কি আর রাষ্ট্র ধর্ম কি? মাননীয় স্পিকার, অধিকাংশরা যেটা করে সেটাই হলো রাষ্ট্রভাষা। এই কারণে অন্য ভাষা অন্য ধর্মকে খাটো করা হয় না মাননীয় স্পিকার। গোলা ভরা ধান থাকলে পাতানকে যেমন অস্বীকার করা হয় না, ঝোলা ভরা রাজাকার থাকলেই দু একজন মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হয় না মাননীয় স্পিকার। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, তেলা পোকারও পাখা আছে হোক সে বধির, মরিবার আগে করিতে চায় কিচির মিচির। মাননীয় স্পিকার, সবাইকে ফ্যাক্ট এবং ন্যারেটিভকে কানেক্ট করে সবাইকে বুঝাতে হবে মাননীয় স্পিকার। তা না হলে ঘটনা কি, এই যে মাননীয় স্পিকার সংসদ ক্যাফেটেরিয়াতে খেতে গিয়েছি, খাবার তুলছি, একজন সম্মানিত ওয়েটার এসে বলছেন যে ওই পাশে বিরোধী দলের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা আছে। চেহারা দেখলে যে বিরোধী দল বোঝা। মাননীয় স্পিকার, বৃহত্তর নোয়াখালী তথা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চল মেঘনা নদীর তীরবর্তী এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য কারণে এই অঞ্চলে রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিস্থিতি। উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে 1994 সাল থেকে অদ্যাবধি প্রায় 31 বছর যাবৎ এ অঞ্চলের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রিটিশ সরকার যখন 1772 সালে মাত্র 18টি জেলা ঘোষণা করে, তখন নোয়াখালী ছিল অন্যতম একটি। এবং ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক বাস্তবতা এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণতার কারণে এই অঞ্চলে একটি বড় বিমান ঘাঁটিও নির্মাণ করা হয়েছিল। এই অঞ্চলে ভুলুয়া নামক নদী বন্দর ছিল দক্ষিণাঞ্চলের সবচাইতে বড় নদী বন্দর। কিন্তু বর্তমানে এই অঞ্চলের জনগণ সবসময় দেশের গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাফত আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান, সব ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ সম্মুখ সারিতে থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে এখানকার জনগণ বৈষম্যের শিকার। অথচ এই অঞ্চলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ সালাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক, প্রখ্যাত চলচ্চিত্রকার নির্মাতা শহীদ জহির রায়হান, বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদ মুনীর চৌধুরী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মতো কৃতি সন্তানের জন্ম দিয়েছে এই অঞ্চলটি। এমত অবস্থায় বৃহত্তর নোয়াখালী সামগ্রিক উন্নয়ন এবং